হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার প্রশ্নটা বলো তো এবার। স্যার ওখানে ওই দ্বিতীয় পাত্রতে PQ2 দ্রবণ দেয়া আছে না, হুম। ওখানে এটা দেয়া নাই, S দেয়া নাই। হুম। তা আমাকে S টা ধরে নিতে হবে। হ্যাঁ, ধরলা। তো ওখানে ওই PQ2 ওটা বিক্রিয়া মানে ভাঙলে বিয়োজিত ওই P2 প্লাস আর প্লাস 2Q মাইনাস আসে না। হুম। তো ওখানে তারপর ওই SD করার সময় আমাকে ওই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ। তো ওটা কি আমি ওখানেই করব নাকি পরের লাইনে গিয়ে করব ওটা না না, বলতেছি। এখানেই করবা। আমি ওই ইয়া প্রথম পাত্রের ক্ষেত্রে সেকেন্ড লাইনে করছিলাম সেজন্য বলতেছি। প্রথম পাত্র। আবার এটার ক্ষেত্রে প্রথম লাইনে করব। প্রথম লাইনেই তো করছে প্রথম পাত্রে। আমারটা দেখেন আমি করছি ওটা। যদিও আনসার সেমই আসবে, আনসার তো তেমন চেঞ্জ হওয়ার কথা না। হ্যাঁ, আনসার কি চেঞ্জ আসে? না না। যাই হোক, প্রথম লাইনে করো। আমি বলি কারণটা কি আগে, এখানে মেন কথাটা কি। এখানে হচ্ছে তুমি দেখো, যখন তুমি M2N3 থেকে M আলাদা করতেছো, মানে M তুমি কাজ করতেছো 2 মূল নিয়ে, এই জন্য ফার্স্টেই 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে যে M এর ঘনমাত্রা কতটুকু। তো এরপরে যখন তোমার কি করতেছে, PQ2 বের করতেছে, তখনও তোমার 2Q আছে, 2Q মাইনাস, অর্থাৎ এইখানেও Q এর পরিমাণ আছে 2 মূল। এই জন্য এইখানেও তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছে আলটিমেটলি। বাট এইখানেও হয়তো বা তোমার কি আছে যে ঘনমাত্রাটা সেম থাকার জন্য এই যে দুই ক্ষেত্রে 2 আছে, এই জন্য হয়তো বা তেমন চেঞ্জ আসতেছে না। বাট পরে চেঞ্জ আসলেও আসতে পারে। তুমি ধরো এইরকম আরেকটা ম্যাথ দুই ভাবে কইরা দেখো সেম আসে কিনা। সেম আসে তাহলে দুই ভাবে করতে পারবা। স্যার ওটা তো সেমই আসবে কারণ আমি M দিয়েই তো ভাগ করতেছি। এস বের করলা না প্রথমে, এখানে কি বের করছো? এস বের করছো না? হ্যাঁ, তাহলে প্রথমে N বের করছি মূল সংখ্যা। এই তো প্রথমে তুমি কি বের করছো? ঘনমাত্রা বের করছো। এম এম থ্রি প্লাস এর ঘনমাত্রা বের করছো। M3+ এর ঘনমাত্রা কি? এস S1। চিন্তা করো কি S1, তাই তো? হ্যাঁ এখন তুমি যদি হ্যাঁ শেষে গুণ করো, ধরো এখানে 2 এর জায়গায় 3 আছে, তখন কি হইতো? 3 3 9। শেষে গুণ করা মানে কি হয়ে যেত তোমার? তোমারটা কই? আচ্ছা, তুমি তো 2n লিখছো। হ্যাঁ, 2n লিখলে তো সমস্যা। তুমি কি হ্যাঁ, করছো এটা এটা? বলতেছি 2N লিখবো নাকি প্রথমে 2S দিয়ে 2 দিয়ে গুণ করে দেবো এটা বলতেছিলাম। S1 V1 2n লিখতে পারো, সমস্যা নেই। একই আচ্ছা ঠিক আছে। একই একই। ফিজিক্স পড়ছো? যতটুকু পড়াইছিলাম। হ্যাঁ সমস্যা আছে এতটুকুতে? হ্যালো, শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার। আমাকে? কোথায় কোথায় সমস্যা আছে বলো তো? হ্যাঁ স্যার বলতেছি। স্যার বলো। ইন্টিগ্রেশন করছিলাম না একটা, হ্যাঁ, স্যার ওটার মধ্যে লিমিটটা একটু বলেন না আবার। আচ্ছা।
আর তারপর স্যার ইন্টিগ্রেশনের সেকেন্ড লাইনের মধ্যে আবার ওই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি না। এই ইন্টিগ্রেশনের কাহিনী ছাড়া আর কি আছে এটা বলো। স্যার ওই গোলকের বিভব আছে না, হুম। ওখানে দুইটা চিত্র আছে। হ্যাঁ। এটা না, আর একটু নিচে। আচ্ছা বলো নিচে নিচে বলো বলো বলো। নিচেরটা একটু বুঝে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে এটা বুঝো এখানে কি হয়েছে, লিমিটটা কেমনে বুঝবা। এখন তুমি দেখো এখানে কি আছে, এ পয়েন্টে একটা বিভব আছে, বি পয়েন্টে একটা বিভব আছে, তাই তো? তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন তোমার এ পয়েন্টের যে বিভবটা, এখানে একটা কথা বলছে দেখো, এই যে যেহেতু অসীমে বিভব শূন্য, তুমি কি করতেছো অসীম থেকে এ পয়েন্টে, এই যে ধরো অসীম থেকে একটা ধনাত্মক আধানকে এ পয়েন্টে আনলা, অসীম থেকে একটা এ পয়েন্টে একটা ধনাত্মক আধানকে আনলা, তাহলে বলছি কি অসীমে বিভব শূন্য। তাহলে এই জন্য প্রথমে এ এর জন্য লিমিটটা হবে কত, জিরো। এ এর জন্য লিমিটটা হবে কত, জিরো, যেহেতু এ পয়েন্টে আনছো। বুঝছো এই জিনিসটা, বুঝছো? হ্যাঁ বুঝছি। আর এই জন্য এর জন্য ডিস্টেন্সটা কি, এই যে অসীম মানে কি, অসীম থেকে তুমি এ বিন্দুতে কিউ আধানকে আনছো, তাহলে অসীম এ বিন্দু থেকে অসীম পর্যন্ত ডিস্টেন্সটা কি, অসীমে অসীম পর্যন্ত ডিস্টেন্স মানে কি ইনফিনিট না, ইনফিনিট দিয়ে তো আমরা অসীম বোঝাই। হ্যাঁ। তাহলে এর জন্য ডিস্টেন্সের লিমিটটা কত, ইনফাইনাইট। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এতটুকু যদি বুঝো, তাহলে দেখো এরপর তোমাকে বলতেছে বি এর জন্য, বি এর জন্য লিমিটটা দেখি। কারণ বি এর জন্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরেই আছে, বি এরটা কি করছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে, অর্থাৎ এই যে দেখো বি কি করছে, আমরা এটা কিসের বিভব বের করছে, বি থেকে এ এর বিভব না, নাকি এ থেকে বি এর বিভব? হ্যাঁ। বলতো এ থেকে বি এর বিভব নাকি বি থেকে থেকে, হ্যাঁ? বি থেকে। তাহলে বি থেকে এ যদি হয়, বি আর এর মধ্যে ডিসটেন্সটা কতটুকু ধরছিলাম, আর ধরছিলাম না? হ্যাঁ। তাহলে আর ধরলে এখানে দেখো, তাহলে বি বিন্দুতে ডিসটেন্সটা কতটুকু পরিমাণ, আর পরিমাণ না? হ্যাঁ স্যার। আর এই যে বি থেকে এর মধ্যে যে বিভবটা পাইতেছে, এই বিভবটাকে আমরা ধরছিলাম ভি পরিমাণ, বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এই জন্য বি এর জন্য লিমিটটা হচ্ছে ভি, অর্থাৎ এ থেকে বি, জিরো থেকে ভি হচ্ছে তোমার বিভব, আর ইনফাইনাইট হচ্ছে কি, এই যে ইনফাইনাইট থেকে আর, এই ইনফাইনাইট দিছে এখানে এ এর জন্য, আর এই আর দিছে এখানে বি এর জন্য। লিমিটটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার হ্যাঁ আসো, এবার আসো থার্ড ব্র্যাকেটে এই লাইন থেকে কিভাবে এই লাইন হয়েছে, তাই তো? স্যার ওই ভি কে ওই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছে না। এটাকে এটাকে, হ্যাঁ এটা এটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা এটা কিভাবে? দেখো তুমি কি করতেছো, ইন্টিগ্রেশন অফ ভিবি লিমিট হচ্ছে জিরো থেকে ভি। এখন আমি বলছিলাম যে ওইখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স, এটাকে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত, এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কত, ভি, তাই কিনা? হ্যাঁ। এখন যেহেতু তার লিমিট আছে, লিমিট কত থেকে কত পর্যন্ত আছে, জিরো থেকে ভি পর্যন্ত আছে, তাহলে আমার লিমিটটাকে তুলতে হবে না জিরো থেকে ভি পর্যন্ত। হ্যাঁ বুঝছি। এই জিনিসটা এখানে এইভাবে লেখা হয়েছে। দেন আগে আপার লিমিটটাকে বসানো হবে, দেন লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বুঝছো? হ্যাঁ বুঝছি। স্যার বলো। একটা ম্যাথ দিচ্ছেন না, হ্যাঁ ওটা তো বর্গক্ষেত্র। হ্যাঁ, হোক না, সমস্যা কি? স্যার তো বর্গক্ষেত্র নিয়ে কিছু বলে নাই। কোথায়?
মানে থিওরিতে তো বর্গক্ষেত্র নিয়ে লিখে নাই। বর্গক্ষেত্র নিয়ে লেখার দরকার আছে? আকর্ষণ আর বিকর্ষণ বুঝো না? না, একটা টপিক আছে, ওইটার সাথে কি রিলেট আছে সেজন্য জিজ্ঞেস করতেছিলাম। অবশ্যই রিলেটেড, আপনার বিভবের সাথে রিলেটেড। একাধিক একাধিক আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব এটা? একাধিক আধানের জন্য, এখানে কি এরকম কিছু বলছে? হ্যাঁ, চতুর্থ বিন্দুর বিভব। এখানে একাধিক আধান না? হ্যাঁ, এটা এত কিছু লাগে এটা না। কি এটা সেম? তুমি নরমাল কনসেপ্ট দেখো না, তুমি নরমালি চিন্তা করো কোন কি আছে না আছে। তুমি এতক্ষণ ধরে জাস্ট বিভবের সূত্র পড়ছো না, এই যে এটার কথা বলতেছি, v equals to 1/4 pi epsilon naught q1/r। বুঝি নাই? সবগুলো যোগ করে 0 কিভাবে হয়? হ্যাঁ বলতেছি মোট আমি। বিভব কেন্দ্রের। কারণ এখানে বলছে চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে। এরা তো বলেই দিছে তোমার টোটাল, এই যে এই কেন্দ্রে, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবটা কত হবে? 0 হবে, বলে দিছে তো প্রশ্নে। ও আচ্ছা, ঠিক আছে। বলছে এই চতুর্থ বিন্দু, এই যে এই চতুর্থ বিন্দু, এই যে ডি বিন্দুতে, এই চতুর্থ বিন্দুতে আধান অর্থাৎ এই Q4 কত হলে এই কেন্দ্রে বিভবটা কত হবে? 0 হবে। ওরা তো এটা বলেই দিল। হ্যাঁ, বুঝছি স্যার। এখন ওরা যদি 0 জায়গায় যদি বলতো 10 হবে, তাহলে তুমি 0 জায়গায় 10 বসাইতা। ঠিক আছে। ওকে, দেন দেন আসো তোমার সেই গোলকের প্রবলেম। এখানে তো দুইটা ছবি আছে, কোন ছবিটা? স্যার স্যার ওটা আপনার কাছে নাই মনে হয়। আচ্ছা, তোমার যেগুলো প্রবলেম আছে তাহলে ওইগুলো তুমি আলাদা করে নোট করে রাখো, চ্যাপ্টার শেষ হলে পরে তুমি আমার একটা ছবি দিও। স্যার এটা কি রেটিনা? না না, এটা নরমাল আগের আগের বই, তোমার ফিজিক্স সেকেন্ড পার্ট বই। আচ্ছা। গরম করছো? আমি জানি। আচ্ছা, আর আচ্ছা, আর এই টপিক গুলা হ্যাঁ আজকে এখান থেকে পড়াবো বলছি। এর আগের টপিক গুলার তো টাবুলের যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা ডিরেক্ট ম্যাথমেটিক্স করে বুঝবো। ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার আসো তড়িৎ ধারক বা ইলেকট্রিক ক্যাপাসিটর। ক্যাপাসিটর জিনিসটা কি? ক্যাপাসিটর জিনিসটা কি? এই যে দেখো এখানে ডেফিনেশনটা লিখছে, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। কিছু বুঝছো? স্যার একটু একটু। দেখো বলছে কাছাকাছি দূরে, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যে, অর্থাৎ এই যে এই এ বিন্দু হচ্ছে একটা পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী। চিন্তা করতে পারো এটা হচ্ছে ধর একটা কপারের দণ্ড, এটা ধর একটা জিঙ্কের দণ্ড, তাহলে এরা দুইজনই কি একটা পরিবাহী না? অথবা চিন্তা করতে পারো এটা একটা কপার, এটা একটা কপার, দুইটাই কি একটা কপার, দুইটাই কি কপারের দণ্ড, তাহলে এদের মধ্যে একটু ডিসটেন্স রাখলা, সামান্য পরিমাণ একটু ডিসটেন্স রাখলা, ডি পরিমাণ ডিসটেন্স রাখলা। ওকে, এখন এই যে ফাঁকা জায়গাটা হ্যাঁ। আছে, এই ফাঁকা জায়গায় তুমি একটা অন্তরক পদার্থ রাখছো, মানে একটা ইনসুলেটর রাখছো, অর্থাৎ যে কারেন্ট ফ্লো করতে পারে না। যেমন ধরো একটা শুকনা কাঠের টুকরা রাইখা দিলা, বা এমন কিছু রাখলা যার কারণে এখানে কারেন্টের ফ্লো হচ্ছে না। বুঝা গেছে? এখন হ্যাঁ স্যার। তুমি যে এখানে একটা অন্তরক পদার্থ রাখলা, এখানে অন্তরক পদার্থ রাখার কারণে কি হচ্ছে? তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় হচ্ছে।
অর্থাৎ এই জায়গাতে আর এই জায়গাতে যে শক্তিটা সঞ্চয় হচ্ছে, বলতেছে এরা কি রূপে শক্তি সঞ্চয় হচ্ছে? তড়িৎ আধান রূপে, তড়িৎ আধান রূপে, অর্থাৎ আধান রূপে। যেমন ধরো এই পাশে প্লাস কিউ প্লাস গুলা জমে গেছে, এই পাশে মাইনাস গুলা জমে গেছে, বুঝা গেছে কিনা? হ্যাঁ বুঝছি। সঞ্চয় করে, অর্থাৎ এই যে দেখো এক পাশে যে প্লাস গুলা জমে গেলো, আরেক পাশে যে মাইনাস গুলা জমে গেলো, এই জন্য এখানে কি হচ্ছে, একটা তোমার কি বলবো, যে একটা পাতের মতো তৈরি হয়ে যাচ্ছে, বা যে জিনিসটা হচ্ছে, যে হচ্ছে ধারণ করতে পারতেছে আর কি। এই জায়গাটা হচ্ছে তোমার কিভাবে বলি, মানে ধারণ করতে পারতেছে, আদান গুলাকে ধারণ করতে পারতেছে। এক প্লেটের এক পাশটা হচ্ছে প্লাস গুলাকে ধারণ করতেছে, অপর প্লেটটা হচ্ছে মাইনাস গুলাকে ধারণ করতেছে। তো এই ধরনের যে মেকানিজমটা আছে, এই যান্ত্রিক বা মেকানিক্যাল মেকানিজমটাকে বলা হয় হচ্ছে তোমার ধারক, বুঝা গেছে? বা ক্যাপাসিটর, ক্যাপাসিটর। ওকে, হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ এখন কয়েক ধরনের ক্যাপাসিটর দেখা যায়। তুমি দেখবা সমান্তরাল ক্যাপাসিটর পাবা, তারপর হচ্ছে গোলক। যেমন ধরো ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটরটা ইউজ করা, এটা হচ্ছে গোলীয় ক্যাপাসিটর। ফ্যানের ক্যাপাসিটর তো দেখছো কালো, ছোট, 2-3 ইঞ্চির মতো হয় একটা, এটা হচ্ছে তোমার ফ্যানের ক্যাপাসিটর, কালো। এটা হচ্ছে এরকম যে এটার মধ্যে দেখবা ওখানে প্লেট থাকে। হ্যাঁ ওখানে কি আদান জমা থাকে মানে হ্যাঁ, ফ্যানের ক্যাপাসিটরে? এই জন্য হচ্ছে কি ক্যাপাসিটর হচ্ছে, তুমি ধরো ফ্যানে ইউজ করার পর যদি সেটা ভালো থাকে, ধরো মাত্র ফ্যানটা চলছে, ফ্যান অফ করার সাথে সাথেই ধরলে তোমার হচ্ছে তোমার মধ্যে কিছু আদান চলে আসতে পারে, তখন তুমি একটা শর্ট খাইলেও খাইতে পারো। এই জন্য হচ্ছে ফ্যান অফ করার একদম সাথে সাথে ক্যাপাসিটরটাকে টাচ করে না, একটু সময় নিয়ে তারপর হচ্ছে ক্যাপাসিটর টাচ করে। এই ধরো 20-30 সেকেন্ড একটু সময় দিলেই তখন সে আবার আধান গুলারে গ্রাউন্ডের সাথে মিলে নিউট্রাল করে দেয়, বুঝছো? স্যার ফ্যান অফ করার সাথে সাথে? হ্যাঁ, হচ্ছে একটু 20-30 সেকেন্ড সময় নিয়ে তারপর ক্যাপাসিটরটাকে ধরতে হয়, না হলে ওর মধ্যে যে চার্জ গুলা জমে আছে প্লাস মাইনাস গুলা, অর্থাৎ চার্জ জমে থাকা মানে কি এখানে কিছু পরিমাণ কারেন্ট আছে। তো তুমি যখন এটাকে ধরবা, সাথে সাথে যদি ধরো, তখন তুমি নিজেও শর্ট খেতে পারো, বুঝছো? স্যার যদি ফ্যান চলার সময় ধরে তখন 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 আদানগুলো কই থাকে? তখন এটার মধ্যে জমা থাকে, তখনই শর্ট খাবা যদি ধরো। ফ্যান চলার সময়? হ্যাঁ, ফ্যান চলার সময় এবং ফ্যান অফ করার 20-30 সেকেন্ডের মধ্যে। আমরা তো ফ্যান চলার সময় তো ক্যাপাসিটর ইউজ করি না। ক্যাপাসিটর তো তখন আমরা ধরি না হাত দিয়ে, আমি বলছি যদি হাত দিয়ে ধরো তখন, তখন শর্ট খাবা। আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে এই ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে এই জিনিসটা বলছে। তো দেখো কি বলতেছে, যখন কোন শক্তি উৎস যেমন তড়িৎ কোষ কোন ধারকের পাতে তড়িতাদান প্রেরণ করে, অর্থাৎ এখানে দেখো তড়িৎ কোষ কোনটা, তড়িৎ কোষ হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে কি তোমার তড়িৎ কোষ বা একটা ব্যাটারি। তো ব্যাটারির পজিটিভ প্রান্ত এই পাশে কানেক্টেড, ব্যাটারির নেগেটিভ প্রান্ত এই পাশে কানেক্টেড। তাহলে আমরা জানি ইলেকট্রন সব সময় কি হয়, নেগেটিভ দিকে ফ্লো করে, আর কারেন্টের ফ্লো হচ্ছে এর বিপরীত দিকে হয়। তাহলে ইলেকট্রন গুলো তোমার এই যে দেখো, ইলেকট্রন এই মাইনাস দিয়ে প্রকাশ করতেছে, ইলেকট্রন গুলো এদিক দিয়ে ফ্লো হচ্ছে এইভাবে। আচ্ছা, তো বলতেছে যখন কোন শক্তি উৎস যেমন তড়িৎ কোষ কোন ধারকের পাতে তড়িতাদান প্রেরণ করে, তড়িতাদান প্রেরণ করা মানে এই যে কারেন্ট ফ্লো করতেছে, মানে এই যে ইলেকট্রনের কথা বলতেছে, প্রেরণ করে, তখন ধারক শক্তি সঞ্চয় করে, তখন এই ক্যাপাসিটরটা কি করে, তখন এই ক্যাপাসিটরটা এই ইলেকট্রন গুলাকে সঞ্চয় করে। ইলেকট্রন যখন এখানে যাচ্ছে, ইলেকট্রন গুলা এখানে সঞ্চিত হচ্ছে। তাহলে এই পাশে যদি ইলেকট্রন সঞ্চিত হয়, আমি বলতে পারি একইভাবে এই পাশে তোমার পজিটিভ আধান গুলা সঞ্চিত হবে। আচ্ছা, তখন ধারক শক্তি সঞ্চয় করে। একটি ধারককে কোনো তড়িৎ কোষের সাথে চিত্রের মতো করে সংযুক্ত করলে কোষের ঋণাত্মক প্রান্তে সংযুক্ত ধারকের এ পাতে কোষ থেকে ইলেকট্রন এসে জমা হয় এবং ধারকের বি পাত থেকে একই হারে ইলেকট্রন কোষের ধনাত্মক প্রান্তে স্থানান্তরিত হয়, যে কথাটা মাত্র বললাম। এ পাতে ইলেকট্রন জমা হওয়ার কারণে এটি ঋণাত্মক আধানে আহিত হয়, বলছে এটা ঋণাত্মক আধানে আহিত হয় আর এটা ধনাত্মক আধানে আহিত হয়, ধনাত্মক আধানে আহিত হয়। লক্ষণীয় যে ধারক আহিত করার সময় এর এক পাত থেকে অন্তরক পদার্থের মধ্য দিয়ে অন্য পাতে কোনো ইলেকট্রন প্রবাহিত হয়
না, বলছে এই যে, কারণ এইখানে কি আছে, ইনসুলেটর আছে, এইখানে কি আছে, ইনসুলেটর আছে। ইনসুলেটর থাকার কারণে এই যে এক পাত, এই দুইটা পাতের মধ্যে কোনো ইলেকট্রন বা পজিটিভ অথবা নেগেটিভ আধানের কোনো আদান প্রদান হয় না। আমরা জানি কি অন্তরক মানে কি, সেখানে আর কোনো পরিবাহী থাকবে না, অর্থাৎ সে তখন এই যে মাঝখানে আর কোনো ফ্লো হয় না, ইলেকট্রনের ফ্লো হয় না। এটাই বলছে এখানে যে ধারক আহিত করার সময়, ধারক আহিত করার সময় এর এক পাত থেকে অন্তরক পদার্থের মধ্য দিয়ে অন্য পাতে কোনো ইলেকট্রন প্রবাহিত হয় না। আহিত করার সময় ধারকের উভয় পাতে সমপরিমাণ বিপরীত আদানের উদ্ভব হয়। বলছে এখানে যে পরিমাণ পজিটিভ আদান জমা থাকবে, এই পাশেও ঠিক একই পরিমাণ নেগেটিভ আধান জমা থাকবে। পাতদ্বয়ে আধান বৃদ্ধির ফলে এদের মধ্যবর্তী বিভব পার্থক্য বৃদ্ধি পায় এবং ধারকের এই ভোল্টেজ উৎস ভোল্টেজের বিপরীতমুখী হয় তড়িৎ প্রবাহকে বিঘ্নিত করে। ধারকের ভোল্টেজ ভি উৎস ভোল্টেজ ভি নট এর সমান হলে তড়িৎ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বলছে এইখানে যে পরিমাণ চার্জ তোমার ভোল্টেজ আছে, বলছে ধারকের ভোল্টেজ ভি, উচ্চ ভোল্টেজ ভি নট, অর্থাৎ তোমার বলছে কি এইখানে যে পরিমাণ ভোল্টেজ আছে ভি, আর এইখানে যে পরিমাণ তুমি সাপ্লাই দিছো ভি নট, এই দুইটা যদি সেম হয়ে যায় তখন কি আর বিভব পার্থক্য থাকবে? থাকবে না। এখন বিভব পার্থক্য না থাকলে আমি গতদিন কি বলছিলাম, ওইখানে আর কোনো তড়িৎ প্রবাহ হবে না। তো এই কথাটাই বলছে যে ধারকের মধ্যে যে ভোল্টেজ আছে ভি আর যে উৎস আছে ভি নট, এই দুইটার যদি সমান হয় তাহলে সেখানে তড়িৎ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ধারকটি সম্পূর্ণ আহিত হয়েছে বলা হয়। এ সময় ধারকটি বর্তনীতে একটি খোলা চাবি হিসেবে প্রতীয়মান হয়, অর্থাৎ তখন এটাকে আমরা একটা ওপেন সার্কিট বলতে পারবো। এই অবস্থায় পাতদ্বয়ে আধানের পরিমাণ যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস কিউ এবং ধারকের সঞ্চিত আধানের পরিমাণ কিউ। আহিত ধারকটিকে এখন শক্তির উৎস হিসেবে বিবেচনা করা যায়। তখন এইটাকে আর শক্তির উৎস না বলে আমরা এইটাকে একটা শক্তির উৎস বলতে পারবো, কারণ সে এখন প্লাস আর মাইনাসে একটা নিজে একটা শক্তির উৎস হিসাবে কাজ করতেছে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এবার আমি একদম মেইন কথায় চলে আসি। হ্যাঁ, কোন ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে পাতদ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে তাকে ওই ধারকের ধারকত্ব বলে। এখন কি বলতেছে দেখো, বলতেছে তোমার এখানে দুইটা পাত ছিল, এই দুইটা পাত ছিল, এখানে ধরো প্লাস গুলা জমা ছিল আর এখানে মাইনাস গুলা জমা ছিল। এখন বলতেছে কোন ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে, অর্থাৎ এই দুইটা পাতে যে পরিমাণ আধান জমা হলে, অর্থাৎ এখানে যে পরিমাণ প্লাস কিউ আর এখানে যে পরিমাণ মাইনাস কিউ আধান জমা হলে পাতদ্বয়ের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে, একক বিভব পার্থক্য, অর্থাৎ বিভব পার্থক্যের পরিমাণ বলছে কত, এক, অর্থাৎ একটা বিভব পার্থক্য বজায় থাকে, তাকে ওই ধারকের ধারকত্ব বলে। যতক্ষণ এই বিভব পার্থক্যটা বজায় থাকবে, অর্থাৎ একটু আগে কি বলছে যে এখানে একটা ভোল্টেজ পাওয়া যায়, মানে উৎস যখন তুমি কানেক্টেড করছিলে এরকম কানেক্টেড, এই যে এখানে ভি নট ছিল, এই ভি নটের কারণে এইখানে ভি তৈরি হয়। এই ভিটা যতক্ষণ পর্যন্ত থাকবে তখনই ওই ধারকটা বা ক্যাপাসিটরটা ভালো আছে বলে আমরা বলতে পারবো। বোঝা গেছে? হুম। আচ্ছা, তো এরপরে বলতেছে যে ধারকের প্রত্যেক পাতে প্লাস কিউ পরিমাণ আধান প্রদান করায়, বলছে এই পাতেও প্লাস কিউ, এই পাতেও কিউ পরিমাণ আধান দিছো, এই পাতেও কিউ পরিমাণ আধান দিছো, প্রয়োগ করে পাতদ্বয়ের বিভব যদি ভি হয়, আর এই যে এই বিভব, এই দুইটা পাতের মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয়, সেই ক্ষেত্রে তাহলে ধারকত্ব কত হবে? বলছে ক্যাপাসিটরের সূত্রটা তখন কি হবে, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। কারণ তো বলেই তো দিছে যে প্রত্যেক পাতে যে পরিমাণ আধানের কারণে একক বিভব পার্থক্য থাকে, এই জন্য সূত্রটা হয়েছে কি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। বুঝা গেছে সূত্রটা? এটা হচ্ছে ক্যাপাসিটরের সূত্র, ক্যাপাসিট্যান্সের সূত্র, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। ওকে? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা এইখানে ফ্যারাডের আমরা যখন ক্যাপাসিট্যান্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি পরিমাণ ক্যাপাসিট্যান্স আছে কোন একটা ক্যাপাসিটরে, দেখবো ম্যাক্সিমাম সময় মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড এই তিনটা টার্ম বেশি ইউজ হয়। মাইক্রোফ্যারাডটা সবচেয়ে বেশি হয়, তারপর ন্যানোফ্যারাড, তারপর পিকোফ্যারাড। এখন এই জন্য আমাদের হচ্ছে এগুলোর মান একটু মুখস্থ রাখতে হয়। 1 মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু বা 1 মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে 10 ইনভার্স 6, মাইক্রো মানে কত 10 ইনভার্স 6 দিয়ে মাল্টিপ্লাই করা, আর ন্যানো মানে তুমি জানোই 10 ইনভার্স 9, আর পিকো মানে হচ্ছে 10 ইনভার্স 12। ওকে, এখন মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে যে কোন ধারকের ধারকত্ব 5 ফ্যারাড বলতে, 5 ফ্যারাড বলতে পারে, 10 ফ্যারাড বলতে পারে, 2 ফ্যারাড বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তো যদি প্রশ্ন করে কখনো যে কোন ধারকের ধারকত্ব 5 ফ্যারাড বলতে কি বোঝায়, 5 ফ্যারাড বলতে কি বোঝায়, তখন কি বলবা? তখন বলবা যে তোমার একটু আগে ধারকত্ব সংজ্ঞা কি পড়ছো, যে যে পরিমাণ আধান দিলে, যে পরিমাণ আধান জমা হলে একক বিভব পার্থক্য বজায় থাকে, তাই কিনা? হ্যাঁ স্যার। এখন দেখো কত পরিমাণ, তাহলে সূত্রটা কি ছিল তোমার, মিলাও। C ইকুয়ালস টু কিউ বাই ভি ছিল তোমার, এখন সি বের করা লাগবে 5 ফ্যারাড, 5 ফ্যারাড বের করতে হবে। এখন বিভব পার্থক্য একক হবে, তাহলে বিভব অবশ্যই 1 হবে, তাহলে তোমার 5 ফ্যারাডের জন্য এখানে কত আনতে হবে? অবশ্যই 5 আনতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে এইখানে যদি তোমার 5 আনতে হয় তাহলে কি করতে হবে? তাহলে তোমার সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি, ভি যদি তোমার 1 হয় তাহলে কিউ কত 5 না? বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে এখানে যে লেখছে কোন ধারকের ধারকত্ব 5 ফ্যারাড বলতে বোঝায় ধারক দুই পাতের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখতে প্রত্যেক পাতে 5 কুলম্ব আধান প্রদান করতে হয়। যদি এই প্রশ্নটা 2 মার্কে আসে তাহলে কি লিখবা? ফার্স্টে হচ্ছে ধারকত্বের সংজ্ঞাটা লিখবা, দেন এই মানেটা লিখবা। আচ্ছা, এবার আসো পরিবাহীর ধারকত্ব। সংজ্ঞাটা কি বলছে? বলছে কোন পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর আধান ধারকত্ব বলে। কথাটার মানে বুঝতে পারার কথা, বুঝছো? এই ডেফিনেশনটা কি হ্যাঁ স্যার, বুঝছো? বুঝছি। কি বুঝছো বলো? স্যার, পরিবাহী বিভব মানে এক এক ভোল্ট বাড়াতে যে আধান প্রয়োজন হয় সেটা আর কি। হুম, অর্থাৎ একটু আগে তো আমরা শিখছি যে যে পরিমাণ আধান দিলে বিভব পার্থক্যটা 1 ভোল্ট থাকে সেটা হচ্ছে আমাদের ধারকত্ব। এখন বলতেছি কি পরিবাহীর ধারকত্ব। এখন পরিবাহী দুইটা কি ছিল? এই দুইটা ছিল। এখন এই পরিবাহীর ধারকত্ব মানে কি? এই পরিবাহীর ধারকত্ব মানে হচ্ছে বিভব তো একটু আগে 1 ভোল্ট ছিল, এখন আমরা প্রত্যেকবার 1 ভোল্ট করে বিভব পার্থক্য বাড়াবো। এখন এটাই বলছে প্রতি একক বিভব, প্রতি একক বিভব প্রতি একক বাড়াতে, অর্থাৎ এই ভোল্টেজের পরিমাণটা 1 ভোল্ট করে বাড়াতে যে পরিমাণ, তাহলে এইটা 1 ভোল্ট করে 1 থেকে 2 করতে হলে এটার কি করতে হবে? আধানটা চেঞ্জ হবে না? ভি যদি বাড়াও আধান কি হবে? কমে যাবে না? কারণ সূত্র কি সি ইকুয়ালস টু কিউ হ্যাঁ, বাই ভি। কমবে। এইটাই হচ্ছে এখানে মেইন কথা। আচ্ছা, তো গোলকের পরিবাহীর ধারকত্বের ক্ষেত্রে সূত্র সেম, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এখন এখানে একটা সমান্তরাল পাত ধারক নিয়ে আলোচনা করছে।
দুটি সমান্তরাল পরিবাহক পাত দ্বারা এই ধারক তৈরি করা হয়। তো এইখানে বলতেছে কি যে এই যে এটা একটা পাত, এটা একটা পাত, তাই তো? এখন এই পাতের হ্যাঁ স্যার। ক্ষেত্রফল বলছে এ, এই পাতের ক্ষেত্রফল বলছে কি এ। এই জন্য বলতেছে ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল, অর্থাৎ এই পাতের ক্ষেত্রফল এ, এই পাতের ক্ষেত্রফল এ। তারপর বলছে এই দুইটা ধারকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, ডি। এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব কত, ডি। এরপর বলতেছে পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ভেদন যোগ্যতা, মাধ্যমের ভেদন যোগ্যতাকে প্রকাশ করতেছে ই দিয়ে। তারপরে বলছে প্রত্যেক পাতে মোট আধান আছে কিউ পরিমাণ। তারপর বলতেছে পাতদ্বয়ের বিভব পার্থক্য ভি। তো বলতেছে প্রত্যেক পাতে আধান ঘনত্ব, আধান, এই যে আধান ঘনত্ব একটা কনসেপ্ট ছিল না, আধান ঘনত্ব বলছিল, আধান ঘনত্ব জিনিস কি ফার্স্ট ক্লাসে। এই যে দেখো আধান ঘনত্বের সূত্রটা কি দিছে, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, অর্থাৎ চার্জ ডিভাইডেড বাই এরিয়া। এখন এরিয়া কিসের এরিয়া, পাতের এরিয়া। কিউ কি, কিউ হচ্ছে ওই পাতে কি পরিমাণ আধান জমা আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা সূত্র আছে, এই যে দেখো এই সূত্রটা এখন দেখাইতাম। এখন দেখো তোমাকে বলতেছে কি ভেদন যোগ্যতা হচ্ছে কি ই, ভেদন যোগ্যতা কি ই। এখন তুমি ভেদন যোগ্যতা কেমনে বের করবা বলছে, দেখো এখানে, আচ্ছা বলরেখাও একটা কনসেপ্ট ছিল না? হ্যাঁ স্যার। এখন দেখো এখানে সমান্তরাল বলরেখা নিয়ে আলোচনা করছে কি, আমি তোমাকে একটা বলরেখা দেখাইছিলাম হচ্ছে এই, দেখো এখানে দেখো, আমি বলছিলাম এটা যদি আমাদের একটা চুম্বক হয়, এটা যদি আমার নর্থ পোল হয়, এটা যদি আমার সাউথ পোল হয়, সেক্ষেত্রে বলরেখাগুলো এইরকম হয়, নর্থ থেকে সাউথের দিকে যাইতে থাকে, নর্থ থেকে সাউথের দিকে যাইতে থাকে। আর যদি তোমার একটা সমান্তরাল বলরেখা জানতে চায়, তখন হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে বলরেখাগুলো যায়, প্লাস থেকে মাইনাসের দিকে বলরেখাগুলো যায়। বুঝা গেছে? আচ্ছা, তো বলতেছে দেখো ধারকের পাত দুটি খুব কাছাকাছি অবস্থিত হলে মধ্যবর্তী স্থানে বলরেখা গুলো পরস্পর সমান্তরাল হতে থাকে। বলছে এই যে পাত, এই পাত দুইটা কি খুবই কাছাকাছি আছে, এই জন্য তারা এইভাবে এইভাবে না গিয়ে সমান্তরালি যাইতেছে। দেখো সমান্তরালে যাইতেছে কার থেকে কার মধ্যে, প্লাস থেকে মাইনাসের মধ্যে, নট মাইনাস থেকে প্লাসে। বুঝা গেছে? আচ্ছা, সুতরাং পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য সর্বত্র সমান, যেহেতু এরা সমান্তরাল এই জন্য তড়িৎ প্রাবল্যটা মোটামুটি সেমই থাকে। কারণ ধনাত্মক পাতের একক ক্ষেত্রফল থেকে যত সংখ্যক বলরেখা নির্গত হবে, মধ্যবর্তী স্থানের যে কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তত সংখ্যক বলরেখা অতিক্রম করবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে সমান্তরাল পাতের মধ্যে তড়িৎ প্রাবল্য সব সময় সমান থাকে কেন? তখন আনসার হবে এইখান থেকে এইখান পর্যন্ত। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, এখন বলতে সুতরাং পাতদ্বয়ের পৃষ্ঠের তড়িৎ প্রাবল্য এবং পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য একই হবে। পাতদ্বয়ের পৃষ্ঠের তড়িৎ প্রাবল্য এবং পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য বলতেছি কি এই পৃষ্ঠগুলোর মধ্যে যে তড়িৎ প্রাবল্য পাবা আর এদের যে মধ্যবর্তী যে জায়গাটা আছে, এই মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য কি হবে, একই হবে। এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু আমরা আধান ঘনত্বের সাথে প্রাবল্যের সম্পর্ক থেকে জানি কোন পাতের, আচ্ছা একটা কি বলছিলাম মনে হয় তোমার, ওই বলছিলা যে আধান ঘনত্ব আর তড়িৎ প্রাবল্যের মধ্যে একটা রিলেশন আছে। হ্যাঁ বলছিলাম। হ্যাঁ, তো কি রিলেশনটা, এইটা E equals to sigma divided by epsilon, E equals to sigma divided by epsilon। তাহলে দেখো তো সিগমা সমান আবার আমরা কি লিখতে পারি, সিগমা সমান আমরা লিখতে পারি না কিউ বাই এ, একটু আগে উপরে শিখে আসছো। তাহলে সিগমার জায়গায় যদি কিউ বাই এ বসাও তাহলে থাকতেছে কি এটা থাকতেছে। আবার E equals to লেখা যায় কি, এই যে E equals to আমরা শিখছিলাম না ভি বাই ডি, ভি বাই ডি যদি হয় তাহলে আমি ভি সমান কি লিখতে পারবো, ইডি।
তাহলে ভি সমান আমি কি লিখতে পারবো ইডি, তাহলে ই সমান কি লিখতে পারবো ভি বাই ডি। তাহলে এই যে ই আছে এই জায়গায় যদি আমি ভি বাই ডি বসাই তাহলে কি থাকতেছে ভি বাই ডি বসে ডি যদি দুই পাশে গুণ যায় তাহলে এই যে দেখো এই সূত্রটা থাকতেছে না আলটিমেটলি। বুঝছো কি না বলো? স্যার ইকুয়াল টু ভি বাই ডি ওটা কোনটা? তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে এটা ইকুয়ালস টু ভি বাই ডি। আচ্ছা ওকে, তাহলে তাহলে এইখানে দেখো একটা সূত্র আছে সি ইকুয়ালস টু এপসিলন এ বাই ডি, এই সূত্রটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সূত্র। সি ইকুয়ালস টু এপসিলন এ বাই ডি, এটা হচ্ছে ক্যাপাসিটরের সূত্র। সি ইকুয়ালস টু এপসিলন এ বাই ডি মনে রাখতে হবে। এপসিলন মানে কি এপসিলন নট ইনটু এপসিলন, আর এই জিনিসপাতিগুলো আমি তোমাকে আগে বলছি। এবার আসো ধারকত্বের নির্ভরশীলতা অর্থাৎ ক্যাপাসিটেন্সের নির্ভরশীলতা। তাহলে দেখো সূত্রটা কি সি ইকুয়ালস টু এপসিলন এ বাই ডি। তাহলে এখানে এ এর উপর ডিপেন্ড করতেছে, ডি এর উপর ডিপেন্ড করতেছে, এপসিলন উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এ কি পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল যত বাড়াবা ধারকত্ব তত বাড়তে থাকবে, ক্ষেত্রফল যত ছোট হবে ধারকত্ব তত কমতে থাকবে, কারণ সমান্তরাল সম্পর্ক। আর এপসিলন এ বাই ডি, ডি যত বাড়াবা ধারকত্ব তত কমতে থাকবে, ডি যত কমাবা ধারকত্ব তত বাড়তে থাকবে, কারণ ধারকত্ব সি এর সাথে ডি এর সম্পর্ক মানে ডিসটেন্সে দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স, অর্থাৎ দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স যত কম হবে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স তত বেশি হবে, দুই পাতের মধ্যবর্তী ডিসটেন্স যত বেশি হবে ক্যাপাসিটেন্সটা তত কম হবে। ওকে, আচ্ছা ধারকের ধারকত্ব এর, আচ্ছা এটা তো গেল, এটা বলে ফেলছি অলরেডি। তারপর হচ্ছে এপসিলন। এখন কখনো যদি তোমার ধরো এপসিলন নট অর্থাৎ বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম বলছে সেই ক্ষেত্রে তোমার এপসিলনের মানের উপর ডিপেন্ড করতেছে। তো বলেছে দেখো পাদ্যের মধ্যবর্তী মাধ্যম বায়ু হলে এপসিলন ইকুয়ালস টু এপসিলন নট, যদি বায়ু না হইতো তখন এপসিলন আর এর মান চেঞ্জ হইতো। ওকে, এতটুকু বুঝছো? হ্যাঁ ঘুমাই যায় না অবশ্য। আচ্ছা এবার আসো যে ধারকের শ্রেণী সংযোগ বা সিরিজ কানেকশন আর সমান্তরাল সংযোগ। রেজিস্ট্যান্সের গুলো মনে আছে? সিরিজ রেজিস্ট্যান্স, প্যারালাল রেজিস্ট্যান্স, তুল্য রেজিস্ট্যান্স দিয়ে আমরা বের করছি তুল্য রোধ। হ্যাঁ স্যার তখন কি করতা সিরিজের জন্য হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এইভাবে করতা না? হ্যাঁ স্যার এটা ছিল সিরিজের জন্য। আর প্যারালালের জন্য কি করতা ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ডট ডট ডট, তাই কি না? হ্যাঁ স্যার করতাম। ক্যাপাসিটরটা হচ্ছে জাস্ট এর উল্টা, রেজিস্ট্যান্সের যেটা সিরিজে ছিল ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা হবে প্যারালালি, আর রেজিস্ট্যান্সের জন্য যেটা প্যারালালি ছিল ক্যাপাসিটরের জন্য হবে সেটা সিরিজ। তাহলে সিরিজ কানেকশন যেমন ধরো এটা হচ্ছে একটা সিরিজ কানেকশন, এটার জন্য তুল্য ক্যাপাসিটেন্স কি হবে, এটার জন্য হবে 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 প্লাস 1 বাই সি3। বুঝছো? হ্যাঁ বুঝছি। জাস্ট উল্টা আর কিচ্ছুই না। এইখানে প্রমাণটা দেখাইছে আর কি যে কি হয়েছে, এই যে দেখো আলটিমেটলি সিরিজ কানেকশনের জন্য এইটা হচ্ছে তোমার সেই সূত্রটা যেটা আমি মাত্র লিখলাম। ওকে, হ্যাঁ স্যার আর প্যারালালের জন্য দেখো এই যে দেখো যোগ করে দিবে জাস্ট, সূত্রগুলো কেমনে আসছে এখানে লেখা আছে, এই যে দেখো সিরিজের জন্য এটা।
প্যারালালের জন্য এটা ছিল। আচ্ছা, এইখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা একদম ম্যাথ করার সময় শিখব। এবার আসো ধারকের শক্তি, ডিরেক্ট আমরা সূত্রে চলে যাব। জাস্ট ইজিলি যদি মনে রাখতে চাও এই সূত্র মনে রাখবা, কিউ ইকুয়ালস টু ভিসি। ভার্সিটিতে কি থাকে, ভার্সিটির প্রধান কে, ভিসি। তো ওই ভিসিটা মনে রাখবা যে আধান কিউ ইকুয়ালস টু ভিসি। বুঝা গেছে, আধান কিউ ইকুয়ালস টু ভিসি। ওকে, হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এখন এই তুমি ভিসির সূত্র দিয়ে যে কোনো সূত্রে যাইতে পারো। কিভাবে যাইতে পারো, এখন তোমাকে যদি বলে যে মোট শক্তি বের করো, এখানে কি কিউ মানে হচ্ছে আধান, ভি মানে হচ্ছে বিভব, আর সি মানে হচ্ছে কি ক্যাপাসিটেন্স। এখন তোমাকে যদি বলে ক্যাপাসিটেন্সের শক্তি বের করো, ক্যাপাসিটেন্সের শক্তিকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, সেক্ষেত্রে তুমি বলবা হাফ কিউসি। হাফ ভিসি থেকে কি হয়ে গেল, কিউসি হয়ে গেল। ভিসি থেকে কি হয়ে গেল, কিউসি, সরি কিউসি না, কিউ ভি হবে, কিউ ভি হবে, হাফ কিউ ভি। এই যে ইকুয়ালস টু কি, হাফ কিউ ভি। কিউ মানে কত, ভিসি, তো হাফ সিভি স্কয়ার। ওকে, হ্যাঁ আচ্ছা, এই যে এখানে একসাথে সূত্রগুলো লেখা আছে। এখন তুমি এক এক সময় একই জিনিস বসাইতে পারো, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, লাগবে সামনে, বারবার লাগবে। ব্যবহারটা একটু পড়ে নিও যে ক্যাপাসিটর কোথায় কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়। এবার আসো অপরিবাহী ও ডাইইলেকট্রিক। তো একটু আগে পড়ছো না, ক্যাপাসিটরের মাঝখানে আমরা কি রাখি, ইনসুলেটর অন্তরক রাখি। হ্যাঁ রাখি। আচ্ছা, এখন তোমার কি করা হয়, দুই পাতের মাঝে কখনো কখনো তোমার অন্তরক পদার্থ হিসাবে ডাইইলেকট্রিকও ইউজ করা হয়, ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক মাধ্যমও ইউজ করা হয়। এই জিনিসটা হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপাতি, একটু রিডিং পড়ো। আগে যেগুলো শিখছিলাম না, ওই যে তড়িৎ মধ্যমাঙ্ক, এই তড়িৎ মধ্যমাঙ্কটাই এখানে আবার এক্সপ্লেন করছে আর কি ক্যাপাসিটরের মাধ্যমে। ওকে, আগে হচ্ছে এপসিলন বাই এপসিলন নট লিখছিলা না, এখন হচ্ছে তাহলে কি, দেখো না সূত্রটা দেখো, কে এর সূত্র কি ছিল, এপসিলন বাই এপসিলন নট, এখন সি সি নট। কিভাবে লিখলো সি, বলতে পারবা? স্যার ধারকত্ব থেকে। সি ইকুয়ালস টু কি এপসিলন এ বাই ডি না, তাহলে সি এপসিলন এর সমানুপাতিক না, তাহলে যেখানে এপসিলন ছিল সেখানে তুমি সি লিখতে পারো, আর যেখানে এপসিলন নট ছিল সেখানে তুমি চাইলে সি নট লিখতে পারো। যদি এ আর ডি কনস্ট্যান্ট হয় বা এ আর ডি যদি 1 1 হয় সেক্ষেত্রে কি সি ইকুয়ালস টু এপসিলন না। হ্যাঁ বুঝছি। আচ্ছা, কালকে থেকে দেখি তোমারে আরেকটু আগে পড়াইতে হবে, এই টাইমে তো অনেক ঘুমে ধরে। এবার আসো গাউসের সূত্র। গাউসের সূত্রটা হচ্ছে ইন্টারমিডিয়েটে তেমন একটা লাগে না, শুধুমাত্র সূত্রটা লাগে। তো এখান থেকে শুধু সূত্রটা মনে রাখবে। একটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স কি, জাস্ট এখন শুধু আমাদের ডেফিনেশন গুলো লাগবে, কোনটার মানে কি। দেখো, তড়িৎ ফ্লাক্স জিনিস কি, কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলে। আশা করি কিছু বুঝো নাই। দেখো, চিন্তা করো হচ্ছে একটা সারফেস বা তল আছে, ধরো তোমার টেবিলের যে সারফেসটা আছে, টেবিলের যে সারফেসটা আছে, এখন এই টেবিলের কি যে সারফেসটা আছে এটার একটা অবশ্যই ক্ষেত্রফল আছে, তাহলে ওই ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর, এখন এই টেবিলের উপর তুমি একটা কলম খাড়া করে রাখলা, তাহলে এটা কি, কলমটা কি লম্ব বরাবর আছে না, তো এটা বলতেছে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের
ধরো চিন্তা করো তোমার তলের ক্ষেত্রফলটা হচ্ছে এস, তোমার তলের ক্ষেত্রফলটা হচ্ছে চিন্তা করো এস, ক্ষেত্রফলটা চিন্তা করো কি এস। ওকে, আচ্ছা, আর বলতেছে ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশ। এখন দেখো এইখানে একটা তুমি লম্ব টানছিলা কি ই, লম্ব টানছিলা কি ই। এখন উপাংশ পাইতে হলে কি করা লাগবে, একটা সার্টেন কোণে থিটা পরিমাণ কোণে তুমি জিনিসটাকে বাঁকাই দিছো, তাহলে এইটা যদি তোমার ই হয় তাহলে এইটা কি হবে, ই কস থিটা হবে। কারণ আমরা জানি কি যার সাথে থিটা তার সাথে কস হয়, তাহলে এটা কি হলো আমার কস থিটা, তাহলে উপাংশটা কি পেলে তুমি ই কস থিটা। তাহলে বলতেছি কি ক্ষেত্রফল এস আর ওই তলের লম্ব বরাবর যে তোমার তড়িৎ ক্ষেত্রটা আছে ওই তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফল, অর্থাৎ ই কস থিটার সাথে এস এর যে গুণফল আছে ওই গুণফলটাকে আমরা কি বলতেছি, ওই তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলতেছি, এই গুণফলটাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলতেছি। বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। জাস্ট ডেফিনেশনটা মনে রাখো, যদি 2-1 মার্কে আসে একটু ছবি আঁকা জিনিসটা এক্সপ্লেন করে দিন। এখানে ম্যাথমেটিক্স কিছু আসে না, ইন্টারমিডিয়েট এগুলো লাগবে না, জাস্ট ডেফিনেশন করবে। এবার আসো গাউসের সূত্র। গাউসের সূত্রটা কি বলতেছে, জাস্ট সূত্রটা মনে রাখবে, 1-2 মার্কে আসলে যেন লিখতে পারো। কোন তড়িৎ ক্ষেত্র কোন বদ্ধ কল্পিত তলের, মানে ওই যে একটা বদ্ধ কল্পিত তল বলছে, এই বদ্ধ কল্পিত মানে কল্পিত তল মানে কি কাল্পনিক একটা তল, বুঝেছে, কাল্পনিক একটা বদ্ধ তল। যেমন তোমার কাছে একটা কাগজ আছে, কাগজটাকে এমন ভাবে তুমি পেঁচাইছো জিনিসটার মাঝখানে ফাঁকা আছে বাট চারপাশটা একদম বদ্ধ অবস্থায় আছে। ওকে, এই বদ্ধ অবস্থাটাকে বলতেছি বদ্ধ কল্পিত তল বলতেছে। ওকে, যেহেতু এটা কাগজটা আলটিমেটলি একটা তলই ছিল, জিনিসটাকে তুমি পেঁচাইয়া একটা বদ্ধ সারফেস বানাই দিছো। বোঝা গেছে কিনা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, বলতেছি কি কোন তড়িৎ ক্ষেত্রের কোন বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্সের, তড়িৎ ফ্লাক্স কি অলরেডি আমরা শিখে ফেলছি, যে তড়িৎ ক্ষেত্র এবং সরি কোন একটা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং কোন একটা তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে আমরা তড়িৎ ফ্লাক্স বলে থাকি। তাহলে বলতেছে যে কোন তড়িৎ ক্ষেত্র কোন তড়িৎ ক্ষেত্রে কোন বদ্ধকল্পিত তলের বা গাউসীয় তলের তড়িৎ ফ্লাক্সের এপসিলন নট গুণ হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িতাদানের সমান। ওকে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইডিএস। দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা পুরোটা হচ্ছে তোমার একটা তড়িৎ ফ্লাক্স, এতটুকু কি একটা তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ ফ্লাক্সকে কি দিয়ে প্রকাশ করা হয়, ফাই দিয়ে প্রকাশ করা হয়। এই যে একটু আগে আমরা সূত্র শিখছি না, যে s ইনটু ই cos থিটা, এইটাকে তুমি চাইলে ফাই দিয়ে প্রকাশ করতে পারো, অর্থাৎ তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। এখন বলতেছি কি যে তড়িৎ ফ্লাক্স এবং ওই এই তড়িৎ ফ্লাক্সটা যে মাধ্যমে আছে, ধরো বায়ু মাধ্যমে আছে, সেক্ষেত্রে হচ্ছে কি তড়িৎ ফ্লাক্সটা যে মাধ্যমে আছে ওই মাধ্যমে যে ভেদন যোগ্যতাটা আছে অর্থাৎ এপসিলন নটটা আছে, এই এপসিলন নটের মাল্টিপ্লিকেশন কে তুমি যা পাবা এটা হচ্ছে ওই মাধ্যমের মধ্যে ঠিক কতটুকু পরিমাণ আধান আছে এই আধানটা বের করতে পারবো। অর্থাৎ আধান বের করা হয় গাউসিয়ার সূত্র দিয়ে, অর্থাৎ কিউ ইকুয়ালস টু তড়িৎ ফ্লাক্স ইনটু নরমালি তোমার ভেদন যোগ্যতাটা এপসিলন নট। ওকে, স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে সূত্রের মধ্যে সেকেন্ড লাইনে লিখছে না এপসিলন নট, এটা কি ফাই? কোনটা, এটা এটা সেকেন্ডটা, হ্যাঁ এটা। ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন। ক্লোজ ইন্টিগ্রেশন কেন বলছে কি একটা বদ্ধ সারফেস, কি সারফেস, একটা বদ্ধ সারফেস। বদ্ধ সারফেস বোঝানোর জন্য এখানে একটা ক্লোজ মানে বদ্ধ আর মানে এই সারফেসটাকে এখানে ছোট করে আর ডিম দিছে। নরমালি ইন্টিগ্রেশন মানে কি একটা এরিয়া বোঝাইতেছে কোন একটা জায়গায়। এখন ওই জায়গাটা কি হইতে পারে, বদ্ধ অবস্থায় থাকতে পারে আবার খোলা অবস্থায় থাকতে পারে। কারণ বদ্ধ বোঝানোর জন্য এখানে একটা ক্লোজ চিহ্ন দিছে, মানে একটা সারফেসটাকে গোল করে আর কি দিয়ে দিছে। বুঝছো, এটাকে বলা হয় আর ক্লোজ এস ইন্টিগ্রেশন। হ্যাঁ দিয়ে সারফেস হ্যাঁ, এস নিচে ডি এস লিখছিল। হ্যাঁ হ্যাঁ এস ডি সারফেসটাকে বোঝাচ্ছে।
তলের ক্ষেত্রফলটা আর কি, আচ্ছা ক্ষেত্রফল হবে s পরিমাণ যে হ্যাঁ ওইটা বুঝছি। বোঝাচ্ছে। গাউসের সূত্রটা বোঝা গেছে কি? হ্যাঁ না বুঝলে বললা। এখান থেকে শুধু ডেফিনেশন গুলোই পড়বা, আর কিছু। কুলম্বের সূত্র থেকে কিভাবে গাউসের সূত্রে যাওয়া যায় যদি আমরা দেখি টেক্সট বুক পড়তে গিয়ে লাগে তখন শিখব। আপাতত এগুলো আর কিছুই লাগবে না। এগুলো কিছুই লাগবে না। তাহলে বলা যায় মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ, বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন তোমার কাজ হচ্ছে যে এই চ্যাপ্টারটা পুরাটা পড়বা, পড়ার পর যা যা প্রবলেম ফেস করতেছো এগুলো আমাকে দিবা, মানে আমি এটা বুঝে দেন একদম ম্যাথে চলে যাব। এই যে যেমন ধরো স্থির তড়িৎ নাই, ডিরেক্ট এখানে চলে আসবো আর কি। এখান থেকে এই যে দেখো ইম্পর্টেন্ট 2024-এর জন্য ইম্পর্টেন্ট কি কি, এই যে দেখো বললাম না গাউসের তল টলের সূত্র কিছু লাগে না, এই যে দেখো ওইগুলার ম্যাথ আসেই নেই, কোনো বছরই আসেনি। দেখছো যা যা পড়াইছি, কুলম্বের সূত্র পড়াইছি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পড়াইছি, বিভব পড়াইছি, সমান্তরাল গুলীয় পাত ধারক সমান্তরাল টাইপ পড়াইছি, গুলীয়টা বলছিলাম তো দেখো, তারপর যে ধারকের সঞ্চিত শক্তি। ওকে, প্রত্যেকটা জিনিসই কিন্তু পড়ানো হয়েছে। হ্যাঁ বুঝছি। এখন এই যে এদিকে দেখো রিপিট হয় কিনা, এখানে আমি তোমার একটু যদি দেখাই, ঢাকা বোর্ড 22-এ যা আসছিল 19-এ তাই আসছে। এরপর হচ্ছে তোমার যশোর বোর্ড 19, 22, 23, তারপর হচ্ছে যে রাজশাহী বোর্ড 19, 22, 23, ঢাকা বোর্ড 19, 22, 23। তারপরে দেখো তুমি হয়তো বা এগুলা প্রবলেম সলভ করার সময় দেখছো, যদি এখান থেকে যদি তুমি প্রবলেম গুলা সলভ করো তাহলে দেখতে পারার কথা যে কি আসে মাঝে মধ্যে বইলা দে ওই টাইপের এই প্রশ্নের মতো, এই টাইপের এই প্রশ্নের মতো, মানে সেম প্রশ্ন বহুত আছে। বিশেষ করে বায়োলজিতে এই জিনিসটা আমি অনেক বেশি খেয়াল করছি। স্যার চট্টগ্রাম বোর্ডে নাই। অবশ্যই আছে, আমি দেখো বায়োলজিতে আমি যেগুলো প্রশ্ন করছি ওইখানে আছে। স্যার বায়োলজিতে আছে। আচ্ছা বলতেছো এটাতে নাই ফিজিক্সে, হ্যাঁ এটা কি, মানে এই চ্যাপ্টারটাতে নাই। এটা কি? স্যার এই চ্যাপ্টার বলতেছি স্থির তড়িৎ। এই যে আমি তো স্থির তড়িৎ ওপেন করে রাখছি, সিটিজি বোর্ড 19, 22, 23। তোমার দেখো চট্টগ্রাম বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে কোনটা জানো, 21-এ কোনটা থেকে আসছে দেখি তো, সিটিজি বোর্ড 21 তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সমান্তরাল ও গোলীয় পাতধারক, এই দুইটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা সমস্যা নাই, তুমি প্রশ্নগুলো সলভ করলে বুঝতে পারবে। এই যে দেখো আমরা হচ্ছে এই টাইপের এক থিওরি পড়ছিলাম, জাস্ট নেক্সট দিন এখান থেকে একদম প্রবলেম সলভ করা শুরু করে দিব ইনশাআল্লাহ। এই যে এই টাইপেরও ম্যাথ আছে, এই যে এই টাইপের এই প্রবলেম গুলো একটু বেশি আসে পরীক্ষা, তুমি একটু এই জিনিসপাতিগুলো একটু উল্টাইও তাইলে হচ্ছে বুঝতে পারবা, এখানে হচ্ছে অনেক কনসেপ্ট আছে বুঝার, মানে ডে বাই ডে স্থির তড়িতের প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল করতেছে। আমি মানে 21-এ একটা প্রশ্ন দেখছিলাম অনেক কমপ্লেক্স করছিল,
মানে খুবই কমপ্লেক্স। বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে নেক্সট দিন হচ্ছে যা যা প্রবলেম আছে এগুলো একটু পড়ো, আর এখান থেকে ক খ প্রশ্নগুলো একটু দেখে রাখো। এই প্রশ্ন দেখো, তরিদ্দিমেরু কি কতবার আসছে, তারপর গাউসের সূত্রটি বিবৃতি করো কতবার আসছে, তারপর হচ্ছে তরিদ্দিমেরু ভ্রামক কাকে বলে কতবার আসছে। এরপরে দেখো, এইভাবে দেখলে বোঝা যায় আসলে কোনগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমার যদি আমি চ্যাপ্টার উপর পরীক্ষা নিতাম তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই দিতাম। ধারকত্বের সংজ্ঞা, পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, তড়িৎদ্বিমেরু কি, এই প্রশ্নগুলাই দিতাম। স্যার কালকে কয়টায় পড়াবেন? কালকে দেখি দিনের বেলা জানাই দেব না, আর একটু আগে পড়াইতে হবে, ধরো 9:30। আচ্ছা। হ্যাঁ পারবো। ওকে, ক খ গুলো একটু দেখে রাখো, তাহলে তোমার থিওরিটিক্যাল কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে, বিশেষ করে খ নাম্বার প্রশ্নগুলো। ওকে। স্যার, হ্যাঁ বলো। স্যার ম্যাথ পরশুদিন দেখলে হবে? তাহলে কালকে কি পড়াবো? আচ্ছা ঠিক আছে। আমি দেখাইতে থাকি, তুমিও করতে থাকো। ম্যাথে একটা দুইটা ক্লাস হবে না, ম্যাথ মিনিমাম 3 থেকে 4টা ক্লাস লাগবে এটা। দেখবা দুইটা সৃজনশীল করতে অবস্থা মানে অনেক সময় লাগে বুঝাইতে। আবার যদি একবার বুঝা ফেলো তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। বুঝলে আবার দুইটা প্রবলেম করলে তুমি বাকি সবগুলো প্রবলেম করতে পারবে। প্রত্যেক টাইপ থেকে আমার ইচ্ছা থাকবে কমপক্ষে 2টা করে সৃজনশীল দেখানো, তাহলে এখানে 5টা টাইপের 10টা সৃজনশীল দেখানো হবে, বাকিগুলো তুমি পারবে আশা করি। ওকে। হ্যাঁ। ঠিক আছে।